5 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিতে পৌঁছে গেল আমাদের প্রিয় ভারত। সৌজন্যে সঞ্জু স্যামসনের ব্যাটিং, হোয়াট আ ইনিংস ভাই! দুর্দান্ত ব্যাটিং করেছে সে, দানবীয় ব্যাটিং করেছে। তার ইনিংসটার কথা যদি বলি, সে কিন্তু 50 বলে 97 রানের একটা ইনিংস খেলেছে। তার ইনিংসটায় রয়েছে 12টা 4 আর 4টে 6। মূলত তার ইনিংসের ওপর ভিত্তি করেই কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারালো। আজকে আমরা এই ভিডিওতে এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখব এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কি কি ছিল, আর পজিটিভ আর নেগেটিভ সাইডই বা কি কি পেলাম এই ম্যাচ থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি এই ম্যাচের কথায় আসি, এই ম্যাচে কিন্তু ভারত প্রথমেই টসে জেতে এবং টসে জিতে কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথমেই ব্যাট করতে আসে সাই হোপ এবং রাস্টন চেজ। এই সাই হোপ সে কিন্তু ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার ওয়েস্ট ইন্ডিজের, এবং ভারতের হয়ে বল করতে আসেন আর্শদীপ সিং। তবে পুরো পাওয়ার প্লেটাতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা উইকেটও পড়েনি। প্রথম 6 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 45 রানে 0 উইকেট। এই পাওয়ার প্লেতে কিন্তু ভারতের হয়ে দুটো করে ওভার করেছে আর্শদীপ সিং আর অক্ষর প্যাটেল, আর একটা করে ওভার করেছে হার্দিক আর বুমরা। এবার মিডিল অর্ডারের কথায় এলে, দেখো, যখন ভাবছিল হোপ আর চেজ দুজনে মিলে স্ট্রাইক রেট বাড়াবে, তখনই কিন্তু ম্যাচে অবতীর্ণ হলো কেকেআর এর রাজপুত্র সেই বরুণ চক্রবর্তী। ভাই, বরুণ তার প্রথম ওভারেই দুর্দান্ত গুগলিতে কিন্তু সাই হোপকে আউট করে দেয়, এবং তারপর থেকেই কিন্তু যারাই এসেছে আর গেছে এরাম হয়েছে। তারপরে কিন্তু ব্যাট করতে আসে সিমরন হেটমায়ার, রাদারফোর্ড, কিন্তু কেউই কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকেনি। 11 ওভার 2 বলে হেটমায়ারকে আউট করে দেন বুমরা, এবং সেই একই ওভারে 5 বলের মাথায় বুমরা কিন্তু চেসকেও আউট করেছেন। এবং চেজের যে আউটটা ছিল ভাই, ক্যাচটা মূলত নিয়েছে সূর্যা কুমার যাদব, এবং ক্যাচটা দুর্দান্ত ছিল, মানে আউটস্ট্যান্ডিং ক্যাচ। সূর্যার যে ক্যাচের লাগ ভাই, আগের ওয়ার্ল্ড কাপের কথা মনে করো, যে ক্যাচটা নিয়ে ভারতকে বিশ্বকাপটাই জিতিয়ে দিয়েছিল। আর আজকে সেমির মতন ইম্পর্টেন্ট ম্যাচ, সেখানে যে দুর্দান্ত ক্যাচটা নিল ভাই, অসাধারণ ক্যাচ নিয়েছে। এবার যদি পরবর্তী ক্ষেত্রে আসি, দেখো 14 ওভার 1 বলের মাথায় হার্দিক কিন্তু রাদারফোর্ডকে আউট করে দেয়। মানে 7 থেকে 15 ওভারের মাথায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল কিন্তু 125-এ 4 উইকেট, এবং তারা এই সময়টাতে মানে 7 থেকে 15 ওভার এই ফেজটায় তারা কিন্তু 80 রানের বিনিময়ে তাদের 4 উইকেট পড়েছে, এবং তাদের হয়ে যেটা ফিনিশিং এর প্রয়োজন ছিল সেটা কিন্তু তাদের দলের প্লেয়াররা করতে পেরেছে। এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ফিনিশিং এর দায়িত্বটা পালন করেন রবম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার। পাওয়েল করেছেন 19 বলে 34 রান, তার মধ্যে রয়েছে 3টে 4 2টো 6, আর হোল্ডার করেছেন 22 বলে 37 রান, তার ইনিংসে রয়েছে 2টো 4 3টে 6। মানে বুঝতেই পারছো, ওপেনিংটা যেমন স্টেবল হয়েছিল, মিডিল অর্ডারটায় কিন্তু সেই স্টেবিলিটিটা আসেনি, আবার ফিনিশিংটা ভালো হয়েছে। এবং ভারত যখন ব্যাট করতে আসে, তখন কিন্তু ভারতের প্রথম 6 ওভারে 53 রানের বিনিময়ে 2টো উইকেট পড়ে যায়, এবং ভারতের ওপেনাররা যখন ব্যাট করতে আসে, তাদের প্রথম ওভারেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আকিল হোসেনকে পাঠিয়ে দেয়। ওই যে তোমরা মনে করো, আমি আগের ভিডিওতেই বলেছিলাম, ভারতের যে ব্যাটিং, তাদের যে লেফট আর্ম স্পিনারের বিরুদ্ধে দুর্বলতা, এটাকে কিন্তু সব দলই মাথায় নিয়েছে। সুতরাং যখনই ভারতের ওপেনাররা আসছে, একটা লেফট আর্ম স্পিনার পাঠিয়ে দাও, এটা কিন্তু তাদের মাথায় একদম ঢুকে গেছে। আজকেও কিন্তু আকিল হোসেনকে পাঠিয়ে দিয়েছিল, এবং আকিল হোসেন আজকে কিন্তু অভিষেক শর্মার উইকেট তুলে নিয়েছে, এবং 4 ওভার 3 বলের মাথায় জেসন হোল্ডার সে কিন্তু ঈশান কিষানকে আউট করে দিয়েছে। তবে তারা যেমন ভেবেছিল দুজনকে আউট করেই হয়তো ভারতকে চাপে ফেলে দেবে, সেটা কিন্তু হয়নি। একজন ব্যাটসম্যানের জন্য, সেটা আর কেউ নয়, সঞ্জু স্যামসন। ঈশান কিষান ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়ে সঞ্জু স্যামসনকে বেঞ্চ করে দিয়েছিল। আজকে সেই সঞ্জু স্যামসনই কিন্তু তার ব্যাটিং এ যেন সেই জবাবটা দিল। দুর্দান্ত ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন। আগেই বললাম, সে 50 বলে 97 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, এবং শুধু ইনিংস খেলা নয়, সে ফার্স্ট টু লাস্ট
ক্রিজে কিন্তু দাঁড়িয়ে ছিল, গাইড করে গেছে, একটা সাইড সে ধরে খেলছিল, তার আশেপাশে বাকি ব্যাটাররা ব্যাট করেছে। মিডিল ওভারের দিকে যদি তাকাই, দেখো সূর্যা কুমার যাদব এসছে, সে 16 বলে 18 রানের ইনিংস খেলেছে, তার ইনিংসে রয়েছে একটা 4 একটা 6। তিলক ভার্মা এসছে, সে 15 বলে 27 রানের একটা ইনিংস খেলেছে, ইনিংসে রয়েছে 4টে 4 একটা 6। কিন্তু কেউই কিন্তু স্টেবিলিটি দেখাতে পারেনি। মিডিল ওভারের যে ফেসটা, সেই 7 থেকে 15 ওভারে ভারত কিন্তু 93 রান তুলেছে মাত্র 2 উইকেটের বিনিময়ে। এবং ফিনিশিং এর ফুল দায়িত্বটা যেমন প্রতি ম্যাচে থাকে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মার ওপর। তিলক ভার্মা আগের ম্যাচ থেকে অবশ্যই নিয়েছে দায়িত্বটা, কারণ তার আগে সে 3 নম্বরে ব্যাট করছিল এবং আগের ম্যাচে সে ফিনিশিং এর দায়িত্বটা এত ভালো পালন করেছে, এই ম্যাচেও কিন্তু তাকে ওই জায়গাতেই নামানো হয়েছে যে যাও গিয়ে ম্যাচটা ফিনিশ করে এসো। সে কিন্তু 5 নম্বরে ব্যাট করতে এসে যে ইনিংসটা খেলেছে, হয়তো ছোট 15 বলে 27 রানের ইনিংস একটা, যার মধ্যে রয়েছে 4টে 4 একটা 6, কিন্তু ইনিংসটা যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল। এবং হার্দিক পান্ডিয়া, সেও কিন্তু এসেই প্রথম বলেই 4 মেরে শুরু করেছিল, সেও 14 বলে 17 রানের ইনিংস খেলেছে, যার মধ্যে দুটো 4 রয়েছে। শিবম দুবে, সেও কিন্তু একটা ভালো ফিনিশ দিয়েছে, 4 বলে 8 রানের একটা ইনিংস খেলেছে ছোট, তার মধ্যে দুটো 4 রয়েছে। খেলেছে সবাই, কিন্তু সবাই খেলেছে সঞ্জু স্যামসনকে আবর্তিত করে। এবং সঞ্জু স্যামসন এর যে ইনিংস, এই ইনিংসের উপর ভিত্তি করেই কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 196 রানের টার্গেটকে টাচ করে এবং 5 উইকেটে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। এবং শুধু ম্যাচ জেতা নয়, তারা কিন্তু সেমিতেও কোয়ালিফাই করে। এবার যদি ম্যাচের কিছু টার্নিং পয়েন্টের কথা বলি, দেখো আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট যদি কোনো ওভার হয়, সেটা কিন্তু বুমরার ওভারটা, মানে 12 ওভারটা। 12 ওভারে কিন্তু বুমরা পরপর দুটো উইকেট, 11 ওভার 2 বলের মাথায় হেটমায়ারকে আর 11 ওভার 5 বলের মাথায় রস্টন চেজ তাকে কিন্তু তুলে নিয়েছে। এবং 1 ওভারে এই যে পরপর দুটো উইকেট পড়ে যাওয়া, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মিড ওভারের যে ব্যাটিং মেরুদণ্ড তাদের, সেটাকেই ভেঙে দিয়েছিল। তাছাড়াও প্রথম ব্রেক থ্রু যে দিয়েছে ইনিংসে, 8 ওভার 5 বলের মাথায় বরুণ চক্রবর্তী দুর্দান্ত গুগলি করে সেই হোপ তাদের ক্যাপ্টেনকে তুলে নিয়েছে, সেটাও কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আর সব থেকে বড় টার্নিং পয়েন্ট যদি কিছু হয়ে থাকে, সেটা কিন্তু সঞ্জু স্যামসন এর ব্যাটিং। এবং জানো তো, সঞ্জু স্যামসন এর ব্যাটিং দেখলে খুব খারাপও লাগে। আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, তোমাদের চেয়েওছি, সঞ্জু যেন কেকেআরে আসে, কারণ এই ইডেনেই খেলা। সুতরাং সঞ্জু যদি কেকেআরে আসতো, ইডেন গার্ডেন্স পেতো, তাহলে কিরাম খেলতো ভাবো তোমরা একবার। এছাড়াও যদি কিছু পজিটিভ সাইডে আসি, দেখো পজিটিভ সাইড অবশ্যই ভারতের মনোবল, যেটা কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে আবার আগের জায়গায় ফিরে আসবে। এছাড়াও সঞ্জু স্যামসন এর রান পাওয়া, বড় রান পাওয়া, তার ব্যাট চওড়া হওয়া, সেটা একটা পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড যদি বলি, সেই ক্যাচ ফেলার রোগ। অভিষেক শর্মা একে তো ব্যাটে রান পাচ্ছে না, আগের ম্যাচে কোন রকমে সে একটা 50+ স্কোর করলো, ভেবেছিলাম সে হয়তো রানে ফিরবে, কিন্তু সেটাও হলো না। সে কিন্তু সেই আগের অবস্থাতেই আবার ফিরে গেল এবং আজকের ম্যাচে কিন্তু 10 রানের মাথায় সে আউট হয়ে যায়। সুতরাং অভিষেক শর্মা একে ব্যাটে রান নেই তার উপরে কিন্তু তার ফিল্ডিংও ভালো করছে না। আজকে কিন্তু দুটো ক্যাচ ফেলেছে অভিষেক শর্মা এবং ক্রুশিয়াল সময় ফেলেছে। এমন সময় সে ক্যাচগুলো ফেলেছে, তখন যদি ওয়েস্ট ইন্ডিজ এর প্লেয়াররা আউট হয়ে যেত, তাহলে কিন্তু ইনিংসটা 195 অব্দি আসতো না। তবে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও কিন্তু এটা কম্পেনসেট করে দিয়েছে। জেসন হোল্ডার কিন্তু আবার হার্দিকের ক্যাচ ফেলে দিয়েছিল, মানে কম্পেনসেট হয়ে গেছে আর কি, যাই বলো। তো তোমাদের কি মনে হয় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের আর কি কি জায়গায় পরিবর্তন, সেটা ব্যাটিং হতে পারে, বোলিং হতে পারে, ফিল্ডিং হতে পারে, কোন কোন জায়গায় আরো উন্নতি করার প্রয়োজন আছে, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।